আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকে মানবিক জ্ঞানের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন আরো একটি এমসিকিউ সলভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং এই ক্লাসটি হবে তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৯ম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকারের উপায় এই অধ্যায়ের উপরে। তো তোমাদের জন্য আমরা এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো একত্রিত করেছি এবং আশা করি যে ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে শতভাগ প্রমাণ পাবে। তো চলো আমরা আজকে আমাদের সলভ ক্লাস শুরু করি দেরি না করে। তো আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? এ, আবাসনের নতুন সম্ভাবনা, বি, সুপেয় পানির সুবন্দোবস্ত, সি, জীববৈচিত্র্য সংরক্ষণ, ডি, পরিবেশ শরণার্থী সৃষ্টি। তো এখানে সবগুলোই পজিটিভ আছে, শুধু নেগেটিভ আছে পরিবেশ শরণার্থী সৃষ্টি। আমাদের উত্তর হবে ডি। আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের যে সমস্যাগুলো সৃষ্টি হয় তার সবগুলোই আবাসনের সংকট তৈরি করে, সুপেয় পানির অভাব সৃষ্টি করে, জীববৈচিত্র্য ধ্বংস করে। তাহলে আমাদের উত্তর হবে ডি, পরিবেশ শরণার্থী সৃষ্টি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। আমরা জানি যে রাষ্ট্রের মৌলিক উপাদান হচ্ছে 4টি। মৌলিক উপাদান, সেগুলো কি কি? জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। ঠিক আছে, তাহলে রাষ্ট্রের 4টি উপাদান কি কি? জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আমরা এর পরের প্রশ্নে চলে যাই, ছদ্ম বেকারত্ব কোনটি? আচ্ছা, প্রথমে আমরা জানি যে ছদ্ম বেকারত্ব কি। ছদ্ম বেকারত্ব হচ্ছে যদি শ্রমের পরিমাণ কম থাকে এবং সেই তুলনায় শ্রমিকের সংখ্যা বেশি থাকে তাহলে সেটাকে আমরা ছদ্ম বেকারত্ব বলে থাকি। তাহলে আমরা এখানে এখন দেখি যে 5 জনের স্থলে 7 জন কাজ করা, 7 জনের স্থলে 5 জন কাজ করা, 5 জনের 5 জনই বেকার থাকা, নাকি 5 জনের 4 জন বেকার থাকা। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ ছদ্ম বেকারত্ব হচ্ছে শ্রমের তুলনায় শ্রমিক বেশি। কাজ করার কথা হচ্ছে 5 জন কিন্তু কাজ করছে 7 জন, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ছদ্ম বেকারত্ব। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন, যে কর্মক্ষম লোকের কর্মসংস্থানের অভাবকে কি বলে? কর্মক্ষম একজন ব্যক্তি কাজ করার সক্ষমতা আছে কিন্তু তার কাজ নেই, এই অবস্থাটাকে আমরা কি বলবো? নিরক্ষরতা, দারিদ্র, বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব। আমরা এই অবস্থাটাকে বলবো সি, বেকারত্ব। এরপরে চলো আমরা 5 নম্বর প্রশ্ন যাই। 5 নম্বর প্রশ্নে আছে যে আখের ঋতু ব্যতীত অন্যান্য সময় চিনির কলের অনেক শ্রমিকই বেকার হয়ে পড়ে, এই বেকারত্ব নিচের কোনটিকে নির্দেশ করে? আচ্ছা, আমরা দেখি এখানে কি কি অপশন আছে। অপশন হচ্ছে মৌসুমী বেকারত্ব, আকস্মিক বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব। এটার উত্তর হবে এ, মৌসুমী বেকারত্ব। অর্থাৎ মৌসুম অনুসারে কাজ থাকে, মৌসুম চলে গেলে সেই কাজটা থাকে না। অর্থাৎ আখ যখন চাষ হয়, যে ঋতুতে যে সময়টাতে আখ চাষ হয় সেই সময় চিনির কলে প্রচুর শ্রমিক থাকে। যখনই এই আখ চাষ বন্ধ হয়ে যায় তখন চিনির কলে আর চিনি উৎপাদনের ব্যাপার থাকে না, এই জন্য শ্রমিকও লাগে না। তো এটাকে আমরা বলি হচ্ছে মৌসুমী বেকারত্ব। এরপরে আমরা সামনে দেখব যে বেকারত্বের জন্য দায়ী কোনটি? একটু ছোট করে নিই। বেকারত্বের জন্য দায়ী হচ্ছে শিল্পের অনগ্রসরতা, হ্যাঁ। অধিক জনসংখ্যা, হ্যাঁ। রাজনৈতিক অস্থিতিশীলতা, হ্যাঁ। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে নিচের সবগুলোই সঠিক, আমাদের উত্তর হবে ডি। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে উক্ত সমস্যা অর্থাৎ বেকারত্ব সমস্যার প্রভাব কি আছে? সামাজিক সমস্যা সৃষ্টি করে, হ্যাঁ সামাজিক সমস্যা সৃষ্টি করে। হতাশা ও ব্যর্থতার জন্ম দেয় বেকারত্ব, হ্যাঁ তাই জন্ম দেয়। অপরাধ সৃষ্টি করে, তাহলে 3টি করে। তাহলে আমাদের এটার উত্তর হবে ডি, 1, 2 ও 3।
এরপর আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মাদকাসক্তি কিরূপ সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। বর্তমানে মাদকাসক্তি একটি আন্তর্জাতিক সমস্যা। সারা পৃথিবীতে সব জায়গায় মাদকতা একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। তাহলে এটি হলো একটি আন্তর্জাতিক সমস্যা, আমাদের উত্তর হবে এ। এরপর আমরা দেখতে পাচ্ছি নারী ও পুরুষের কোন সম্পর্ককে বোঝানোর জন্য জেন্ডার শব্দটি ব্যবহার করা হয়। নারী ও পুরুষের কোন সম্পর্ককে বোঝানোর জন্য জেন্ডার শব্দটি ব্যবহার করা হয়। সামাজিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, নির্ভরশীলতা সম্পর্ক। কোন সম্পর্ক? এ, সামাজিক সম্পর্ক, অর্থাৎ নারী ও পুরুষের সামাজিক যে সম্পর্ক আছে সেটা বোঝানোর জন্য জেন্ডার শব্দটি ব্যবহার করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর ছাত্র পাভেল মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শে এসে কি করেছে? হেরোইন গ্রহণ শুরু করেছে। তাহলে কোন কারণে রাজু হেরোইনে আসক্ত হয়ে পড়লো? এক, বেকারত্ব দারিদ্র্যের কারণে? না। দুই, মূল্যবোধের অবক্ষয়? অবশ্যই এটা মূল্যবোধের অবক্ষয় হয়েছে, কিন্তু এই কারণে কি সে যে হেরোইন গ্রহণ শুরু করেছে? না। সঙ্গদোষ, অপরিণামদর্শিতা। কিসের কারণে? সঙ্গদোষের কারণে, অর্থাৎ খারাপ মানুষের সাথে মিশার কারণে, খারাপ বন্ধুদের সাথে মিশার কারণে সে মাদক গ্রহণ শুরু করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 11, মাদকাসক্তির ক্ষেত্রে যে কারণ বিবেচিত, অর্থাৎ মাদকাসক্তি কি কারণে হয়। এক নম্বরে বলা হয়েছে পারিবারিক বিশৃঙ্খলা। হ্যাঁ, পারিবারিক বিশৃঙ্খলার কারণে মাদকাসক্তি হয়। 2 নম্বর হতাশা, হতাশা থেকেও মাদকাসক্তি আসতে পারে। এবং 3 নম্বরে বলা হয়েছে অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ থেকেই সবচেয়ে বেশি মাদকাসক্তির দিকে আমাদের যুব সমাজ এই মানে ধাবিত হয়। তাহলে আমাদের এটার উত্তর হবে ডি, 1, 2 এবং 3। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিগত শতাব্দীর কোন দশক থেকে যৌন নিপীড়ন সমস্যা হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ যৌন নিপীড়ন এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে কোন দশক থেকে? এটা করা হয়েছে ডি, 90-এর দশক থেকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোন জনগোষ্ঠীর মধ্যে যৌতুক প্রথা চরমভাবে পরিলক্ষিত হয়, অর্থাৎ বাংলাদেশের কোন জনগোষ্ঠী যৌতুক প্রথাটাকে মানে একটি নিয়ম হিসেবে পালন করতে থাকে। সবচেয়ে বেশি যৌতুক প্রথা কোন জনগোষ্ঠীর মধ্যে দেখা যায়? এখানে আছে এ, মুসলিম সমাজে, বি, বৌদ্ধ সমাজে, সি, হিন্দু সমাজে, ডি, খ্রিস্টান সমাজে। আমরা জানি যে যৌতুক প্রথা সবচেয়ে বেশি কোন সমাজে? হিন্দু সমাজে। এরপরে প্রশ্ন আছে 14 নাম্বার, জেন্ডার বৈষম্যের অন্যতম কারণ কোনটি? জেন্ডার বৈষম্যের কারণ কোনটি? বলা হয়েছে এ, কুসংস্কার, বি, দুর্বলতা, সি, পর্দা প্রথা, ডি, অসচেতনতা। আমাদের উত্তর হবে এ, কুসংস্কার, অর্থাৎ কুসংস্কারের কারণেই জেন্ডার বৈষম্যের সৃষ্টি হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর যে যৌতুক প্রথা নিরসনের উপায় কি? পুরুষ শাসিত শাসন, বি, পুলিশি শাসন, সি, শিক্ষা বিস্তার, ডি, ধন সম্পদ। পুরুষ শাসিত শাসন আছে, পুলিশি শাসন আছে, ধন সম্পদ সবই আছে, কিন্তু তারপরেও এখনো যৌতুক প্রথা আছে। তাহলে আমাদের যৌতুক প্রথা নিরসনের উপায় কোনটি হবে? সি, শিক্ষা বিস্তার, অর্থাৎ শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং এর মাধ্যমে যৌতুক নিরসনের ব্যবস্থা করতে হবে। এরপর আমরা 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের বাল্যবিবাহ নিরোধ আইন 1929 অনুযায়ী মেয়েদের বিবাহের নিম্নতম বয়স কত বছর? অর্থাৎ সর্বনিম্ন কত বছর বয়সে মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে? এ, 17 বছর, বি, 20 বছর, সি, 18 বছর, ডি, 22 বছর। কত বছর? 18 বছর, সি। এরপর আমরা দেখতে পাচ্ছি 17, মাটি দূষণের প্রধান কারণ কি? এ, সারের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, বি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, সি, কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, ডি, ব্যাকটেরিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। তো মাটি দূষণের প্রধান কারণ হলো কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, অর্থাৎ জমিতে কীটনাশক কি পরিমাণ ব্যবহার করতে হবে বা কোন জমিতে ব্যবহার করা যাবে বা যাবে না, এই সমস্যাগুলোর সমাধান ব্যবস্থাপনাগুলোর যদি একটি সুব্যবস্থা করা যায় তাহলে হচ্ছে তোমার মাটি দূষণ রোধ করা সম্ভব। এরপর আমরা 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বাংলাদেশে খরার কারণে শতকরা 90% ক্ষতিগ্রস্ত হয়। আউশ, এ, আউশ, এগুলো আউশ, আমন, বোরো, এগুলো হচ্ছে এক একটা ফসলের নাম।
সে আউশ, আমন, বোরো এগুলা ধান, আর এটা ডিতে তো বলাই আছে গম। তবে খরার কারণে 90% ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের কোন ফলন? এটা হচ্ছে আমন। যে আমন চাষ করা হয় সাধারণত বর্ষাকালে এবং এটা শীতের আগে আগে এই ফসল ঘরে তোলা হয়। এই পুরা চাষটাই করা হয় মূলত বৃষ্টির পানির উপরে নির্ভর করে, যে বৃষ্টির পানিতে আমার এই ফলনটা হবে। তো যদি খরা হয়, খরা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমন চাষটা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমাদের উত্তর হবে বি, আমন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর প্রশ্ন, জঙ্গিবাদী কর্মকাণ্ড এ সমাজের আইন ও রাষ্ট্রবিরোধী, বি ধর্মীয় আদর্শের সমর্থক, সি জাতীয়তা বোধের বহিঃপ্রকাশ, ডি ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক। জঙ্গিবাদী কর্মকাণ্ড কি সমাজের আইন ও রাষ্ট্রবিরোধী, আমাদের উত্তর হবে এ। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান প্রকাশ্যে আসে কত দশকের শেষের দিকে? 90-এর দশকের শেষের দিকে, 80-র দশকের শেষের দিকে, 2000-এর শেষের দিকে, 2010-এর শেষের দিকে? বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের প্রকাশ্যে আসে হচ্ছে 1990-এর শেষের দিকে। তাহলে আমাদের উত্তর হবে এ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই 21 নম্বরে বলা হচ্ছে যে জঙ্গি সংগঠনটি ভুল পথে পরিচালনার জন্য দায়ী কোনটি? এই সংগঠন মানে হচ্ছে জঙ্গি সংগঠন। ধর্মীয় ফতোয়া, বি ধর্মীয় ঐতিহ্য, সি ধর্মান্ধতা, আর ডি ধর্মের অপব্যাখ্যা। তো জঙ্গি সংগঠন ভুল পথ জঙ্গি সংগঠন ভুল পথে পরিচালনার জন্য দায়ী হচ্ছে ধর্মের অপব্যাখ্যা, অর্থাৎ বিশেষ করে যুবক ছেলেদেরকে ধর্মীয় বিভিন্ন অপব্যাখ্যা বুঝিয়ে, হ্যাঁ, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করা হয়। যে তাদেরকে বিভিন্ন আহ, বড় বড় আশা ভরসা দেওয়া হয় যে এটা হচ্ছে ইসলামের জিহাদের সাথে তুলনা করে পরকালের জীবনে অনেক পুরস্কার পাবে, এই ধরনের অপব্যাখ্যা করে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত করা হয়। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ডি ধর্মের অপব্যাখ্যা। তারপরে আমরা দেখতে পাচ্ছি 22, যে কোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? এ নিরক্ষরতা, নাই, কখন নিরক্ষরতা কখনো শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। বি মূল্যবোধ, সি আদর্শ, ডি জনসংখ্যা। যে কোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ হলো তার জনসংখ্যা, যদি সেই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করে দেশের কাজে লাগানো যায়। তাহলে আমাদের উত্তর হবে ডি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোনটি পৃথিবীর অন্যতম ঘনবসতি পূর্ণ দেশ? এ ইরান, বি ইরাক, সি বাংলাদেশ, ডি সৌদি আরব। কোনটি? বাংলাদেশ, সি। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশে 1650 সালে মোট জনসংখ্যা কত ছিল? এ 1 কোটি, বি 2 কোটি, সি 3 কোটি, ডি 4 কোটি। 1650 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 1 কোটি, আমাদের উত্তর হবে এ। এরপরে দেখতে পাচ্ছি 25 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? এ জনসংখ্যাধিক্য, বি দারিদ্র, সি মাদকাসক্তি, ডি নিরক্ষরতা। এখানে যে 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি তার 4টি বাংলাদেশের এক একটি সমস্যা, কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি। তো 1 নম্বর জাতীয় সমস্যা হচ্ছে তোমার জনসংখ্যাধিক্য, অর্থাৎ অধিক জনসংখ্যা। বাংলাদেশের যে ভূখণ্ড, যে আয়তন, তার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। আমরা একটু আগে দেখেছি যে জনসংখ্যা একটা দেশের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু জনসংখ্যা তখনই সম্পদ যখন তুমি এটাকে একটি মানে দক্ষতা সম্পন্ন জনসংখ্যা বা জনসম্পদে রূপান্তরিত করতে পারবে। সেই জনসংখ্যাকে যদি তুমি জনসম্পদে রূপান্তরিত করতে না পারো, তাহলে সেটি হবে একটি দেশের জন্য 1 নম্বর জাতীয় সমস্যা। এই জন্য বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা যায়নি বিধায়ী আমাদের জনসংখ্যাটা জনসংখ্যা দিকটা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘ 26 নম্বর প্রশ্ন, যে জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সসীমাকে নির্দেশ করেছে? অর্থাৎ কত বছর পর্যন্ত, কত বছরের পর আমি কাউকে সে বার্ধক্যে পৌঁছে গেছে বলবো? বলা হয়েছে 45 প্লাস, 60 প্লাস, 65 প্লাস, 70 প্লাস। তো জাতিসংঘ যেটা নির্দেশ করেছে সেটা হচ্ছে বি 60 প্লাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি 27 নম্বর প্রশ্ন, অতিরিক্ত জনসংখ্যা সরাসরি কিসের উপর চাপ সৃষ্টি করে? অতিরিক্ত জনসংখ্যা সরাসরি কিসের উপরে চাপ সৃষ্টি করে? পরিবেশের উপরে, অফিস আদালতের উপরে, সমাজের উপরে, ভূমির উপরে? সরাসরি চাপ সৃষ্টি করে পরিবেশের উপরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরের শাব্দিক অর্থ কি? নিরক্ষর শব্দের অর্থ কি? জ্ঞানের অভাব,
শিক্ষার অভাব, স্বাক্ষরের অভাব, নাকি স্বাক্ষর জ্ঞানের অভাব? তো নিরক্ষর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডি, স্বাক্ষর জ্ঞানের অভাব। অর্থাৎ যে ব্যক্তি স্বাক্ষর করতে পারে না, নিজের নামও স্বাক্ষর করতে পারে না, তাকে আমরা বলি নিরক্ষর। এরপরে আমরা দেখতে পাচ্ছি 29 নম্বর প্রশ্ন। এখানে আছে যে বায়ু দূষণের প্রভাবে সামাজিক সমস্যা তৈরি হয়? হ্যাঁ হয়। শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয়? হ্যাঁ হয়। ফুসফুসের ক্যান্সার হতে পারে? হ্যাঁ হতে পারে। তাহলে আমাদের উত্তর হবে ডি, অর্থাৎ 1, 2 ও 3। এরপরে আমরা 30 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে মাদককে না বলুন বলা হয়েছে, সিগারেট, আরো মদ, আরো বিভিন্ন গাঁজা, বিভিন্ন কিছুর চিত্র দিয়ে রেখে ক্রস দেওয়া হয়েছে। তো আমরা এবার আমাদেরকে বলা হয়েছে যে উক্ত অভ্যাসটির ফলে, অর্থাৎ মাদক গ্রহণের যে অভ্যাস, এই অভ্যাসের ফলে শারীরিক ক্ষতি হয়? হ্যাঁ ক্ষতি হয়। মানসিক ক্ষতি হয়? হ্যাঁ ক্ষতি হয়। পারিবারিক বন্ধন নষ্ট হয়? হ্যাঁ পারিবারিক বন্ধন নষ্ট হয়। যে পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে সেই পরিবারের বন্ধন চরমভাবে নষ্ট হয়। অশান্তি আর অশান্তিতে ভরে থাকে সেই পরিবার। তাহলে আমাদের উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ ডি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিআরডিবি কত সালে প্রতিষ্ঠিত হয়? বিআরডিবি, প্রথমে আমরা দেখি যে বিআরডিবি কি। বিআরডিবি হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের পল্লী উন্নয়নের জন্য সবচেয়ে বড় সংস্থা এই বিআরডিবি। এরপরে আমরা দেখতে পাচ্ছি 32 নম্বর প্রশ্ন। কোনটি পানি দূষণের কারণ? পানি দূষণ কি কারণে হয়? বৃক্ষ নিধনের ফলে হয়? না। বজ্রপাতের কারণে হয়? না। উচ্চ শব্দের কারণে পানি দূষণ হয়? না। পানি দূষণ হয় আমাদের উত্তরে বি, পয়ঃবজ্র পানিতে নিক্ষেপ। অর্থাৎ আমাদের যে বর্জ্য আছে, ময়লা, সেগুলো পানিতে নিক্ষেপ করলে পানি দূষিত হয়। এরপর আমরা 33 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। মাটি দূষণের প্রভাবে কি হয়? এ, কৃষি উৎপাদন ক্ষমতা হ্রাস পায়? বি, মানুষের মনোযোগ ও ক্ষমতা নষ্ট হয়? সি, মানুষের ফুসফুসে ক্যান্সার হয়? ডি, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়। মাটি দূষণের ফলে কৃষি উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আমরা এরপরে দেখতে পাচ্ছি 34 নম্বর প্রশ্ন যে যৌন নিপীড়ন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে? যৌন নিপীড়ন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে যেই শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি কোনটি? কারিগরি শিক্ষা? না। বাস্তবধর্মী শিক্ষা? না। নৈতিক শিক্ষা? ধর্মীয় শিক্ষা? কোনটি? সি, নৈতিক শিক্ষা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 35 নম্বর প্রশ্ন। বাংলাদেশের শহরগুলোতে পরিবেশ দূষণের মাত্রা অধিক, এর যৌক্তিক কারণ কি? বাংলাদেশের শহরগুলোতে পরিবেশ দূষণ গ্রামের তুলনায় অনেক বেশি, এটার যৌক্তিক কারণ কি? এ, অধিক জনসংখ্যা ও ক্রমবর্ধমান চাপ। বি, দারিদ্র্যের কারণে। সি, শহরের মানুষ অদম্য উদাসীন। ডি, জীবনযাত্রার মান কম। আমাদের উত্তর হবে এ, অধিক জনসংখ্যা ও ক্রমবর্ধমান চাপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি 36 নম্বর প্রশ্ন। বাংলাদেশের আইন অনুযায়ী মেয়ের বয়স ও ছেলের বয়স কত হলে তারা বিবাহের যোগ্য হয়? বাংলাদেশের আইন অনুযায়ী মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 হলে তারা বিবাহের উপযুক্ত হয়। অর্থাৎ 21 বছরের কম কোনো ছেলে এবং 18 বছরের কম কোনো মেয়ে বিবাহ করতে পারবে না। বিবাহের জন্য অবশ্যই ছেলের 21 বছর এবং মেয়ের 18 বছর হতে হবে। আমাদের উত্তর হবে এই সি। এর মাধ্যমে আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় এই অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস শেষ হলো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং পাশাপাশি তোমাদেরকে আমি এটাও বলে রাখি যে ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষা এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।